রাজধানীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ। আরো জানাতে বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন। দর্শক, লক্ষ লক্ষ জামায়াত কর্মী সম্পূর্ণ ঢাকা দখল করে ভাঙচুর করছে, অন্যদিকে বিএনপির সবকিছু দখল করে। এদিকে আজ জামাত ইসলামের বিক্ষোভ মিছিলে সম্পূর্ণ ঢাকা অচল হয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মীর উপর আক্রমণ করে তারেক রহমানের কাঁপুনি শুরু। সারা দেশে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। সংসদের পর এবার রাজপথে উত্তাপ ছড়াতে চায় বিরোধী দল। বিষয়টাকে কিভাবে দেখছে বিএনপি? প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী মনে করেন ৭২-এর সংবিধান বাতিলে বিরোধীদের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টা যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল। হাসিনা সরকারের মতো তারেক সরকার একই ফাঁদে আটকা। দর্শক, পুনরাবৃত্তি থেকে বাংলাদেশ বের হতে পারল না। কোন সেই ফাঁদ, কোন মহাশক্তি হাসিনা সরকারকেও পর্দার অন্তরাল থেকে প্রভাবিত করেছে? এদিকে দুপুরের পরেই সরকার হটানের ডাক দিয়েছে জামাত। পতনের দ্বার প্রান্তে বিএনপি সরকার। গণভোট ও জুলাই সনদ নিয়ে অসহযোগ আন্দোলনে নেমেছে জামাত এবং সাধারণ জনতা। তারেক রহমানকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এনসিপি। শেখ হাসিনার থেকেও ভয়ানক পতনের হুঁশিয়ারি বিএনপি সরকারকে। তারেক রহমানকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে আজকে জামাত কর্মীরা রাজপথে নেমেছে। সম্পূর্ণ ঢাকা অচল করে দেয় আন্দোলনের মাধ্যমে। জামাত কর্মীরা গত কিছুদিন যাবতই বিএনপির বিরুদ্ধে সংসদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কথা বলতে শুরু করেছিল। আজকে তাদের 11 দলীয় জোট একসাথে রাজপথে নামে এবং নতুন অনেক পরিস্থিতি তৈরি করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে রাজপথের অবস্থা এবং এই ঘটনাকে কেন্দ্র করে অনেক রহস্য যে উন্মোচন হয়েছে আজকে, সেই রহস্যগুলো অনেকের বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে ধারাবাহিকটি দেখাবো। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে কিছুক্ষণ পর রাজধানীতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ। আরো জানাতে বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন। রমিজ, কিছুক্ষণের মধ্যেই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বিক্ষোভ সমাবেশ থেকে কি ধরনের কর্মসূচি আসতে পারে বা তারা কি বলছেন, এখন কি অবস্থা আমাদেরকে বলবেন? আজ অর্থাৎ ৫টার পরে কিন্তু এই যেই সমাবেশটি 11 দলের সেই সমাবেশটি শুরু হবে। এখন পর্যন্ত কিন্তু কোনো নেতৃত্ব স্থানীয় কাউকে আমরা এখানে দেখিনি। শুধুমাত্র স্থানীয় পর্যায়ে যারা নেতারা রয়েছেন, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের জামাত এবং অন্য এনসিপি সহ অন্য যে সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের স্থানীয় পর্যায়ের নেতাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এর আগে আমার বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে আসলে কথা হয়েছিল। তারা আসলে বলছিলেন যে তারা যে গণভোটে অংশ নিয়েছিলেন এবং একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচনের পরে সরকারকে তারা একটা অভিযোগ করছেন যে তারা তাদের একটা হীন উদ্দেশ্য বাস্তবায়নের উদ্দেশ্য, অর্থাৎ তাদের ফ্যাসিবাদী যেই মানসিকতা, সেই মানসিকতা থেকেই তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্যেই এই যে গণভোট, যেখানে প্রায় ৭০% কিছু কম মানুষ যারা ভোট দিয়েছেন হায়ের পক্ষে, সেই জনরাই তারা আসলে বাস্তবায়ন করতে চায় না, এই ধরনের অভিযোগ করেছেন। এবং আজকে যেই সমাবেশ, এই সমাবেশে যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতারা রয়েছেন এবং যারা সংসদ সদস্যরা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখবেন এবং বক্তব্য শেষে তারা যেহেতু আরেকটি হয়তো সরকারের উদ্দেশ্যে একটি আলটিমেটাম দিতে পারেন, যেহেতু তাদের ৭ এপ্রিল একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠক থেকে আসলে তারা তাদের পরবীয় কি করণীয় নির্ধারণ এবং তারা কি ধরনের কর্মসূচি দেবেন সেই বিষয়টি তারা হয়তো নিশ্চিত করবে। তাই দেশে কি হতে যাচ্ছে সামনের সময়গুলোতে, আজকে বিক্ষোভের কথা শুনেছি। সেই বিক্ষোভে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির অংশগ্রহণ, পূর্ণ সমর্থন এবং সংহতি রয়েছে। আমরা এটা আসলে এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে, এটা কোনো আসলে খুবই যে অপ্রত্যাশিত এরকম না। এই ধারণা এবং এই রাজনীতি ঐক্যমত কমিশন থেকে বা ৫ই আগস্টের পর থেকেই শুরু হয়েছে। ৫ই আগস্টের পরেই কিন্তু প্রধান দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমরা বলেছিলাম নতুন সংবিধান এবং বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়, তারা পুরনো সবকিছুকে রেখেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা বলেছিলাম শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, দেশের সংস্কার প্রয়োজন, আমূল সংস্কার প্রয়োজন। আমাদের চাপের মুখে, ছাত্র জনতার চাপের মুখে তখন সংস্কার কমিশনগুলো হয়, ঐক্যমত কমিশনগুলো হয়। তো এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের পরে তারা নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে ২/৩ আসন পাওয়ার ফলে তারা কোনো কিছুকে আর তোয়াক্কা করছে না। তারা প্রথমত গণভোটের গণরায় সেটাকে তারা বাতিল করে দিয়েছে। গণভোট তারা মানছে না, তারা নতুন নতুন অজুহাত দিচ্ছে, নানান ধরনের প্রস্তাবনা আনছে। কিন্তু গণভোট ৭০% মানুষ এখানে ভোট দিয়েছিল। আমাদের গণভোটটা হয়েছিল খুবই সুনির্দিষ্ট 4টা প্রশ্নের উপরে। গণভোট কিন্তু জুলাই সনদের উপরে হয়নি, এটা আমরা অনেক সময় ভুল করছি, বিভ্রান্ত করছি।
জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট এবং তাদের বিভিন্ন নোট দেওয়া আছে জুলাই সনদ অনুযায়ী আসলে সবকিছু তাদের ইস্তিহার অনুযায়ী হবে। এই জটিলতা এড়ানোর জন্য কিন্তু তখন গণভোটে আদেশ করা হয় এবং যেখানে সুনির্দিষ্ট 4টি প্রশ্ন করা হয়, যার রেফারেন্স পয়েন্ট হচ্ছে জুলাই সনদ। সেই গণভোট তারা মানলেন না। দ্বিতীয়ত এখন শুনতে পাচ্ছি যে বিভিন্ন যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ 10 থেকে 11টি অধ্যাদেশ তারা সংসদে আনছেন না, তারা সেটাকে আইনে পরিণত করবেন না। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ রয়েছে গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, বিচারালয় যে সচিবালয় নিয়োগ এটার অধ্যাদেশ। ফলে এই যে অধ্যাদেশগুলো যেটা জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল সেগুলোকে তারা বাতিল করে আসলে তারা যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল যেখানে নির্বাহী বিভাগের ক্ষমতায় নিরঙ্কুশ, সেই ব্যবস্থাটাই তারা রাখতে চায়, সেই ক্ষমতাটা তারা ভোগ করতে চাচ্ছে। এবং এই যে গুম, তাদের অনেক নেতাও কিন্তু গুমের শিকার হয়েছিলেন, তাদেরই বেশিরভাগ নেতা রাজনৈতিকভাবে গুমের শিকার হয়েছিল। এবং এই সংসদে, মহান সংসদে এরকম অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা গুম থেকে এসেছেন, ইলিয়াস আলীর ওয়াইফ এসেছেন। ফলে এই গুমের অধ্যাদেশটাকেও তারা বাতিল করে দিতে চাচ্ছে। এবং এইটা কিন্তু শুধু বিএনপির উপর না, আমাদের যে নিরাপত্তা বাহিনী যাদের বিরুদ্ধে এলিগেশন ছিল, বাংলাদেশ সেনাবাহিনী সহ ডিজিএফআই সহ তাদের উপর যে এলিগেশনটা ছিল মানুষকে গুম করার, মানবাধিকার হরণ করার, এই অধ্যাদেশগুলো বাতিল যদি আইনে পরিণত না হয় তাহলে কিন্তু তাদের যে কলঙ্ক সেই কলঙ্ক দূর হবে না। এবং অনেক ক্ষেত্রে ধারণা করা হবে যে বিএনপি তাদের কথায় এই কাজগুলো করছে কিনা। একইভাবে বিচারপতি নিয়োগেও তারা বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তারা ক্ষুণ্ণ করছে। সামগ্রিকভাবে বিএনপি একটি সংস্কার বিরোধী দল এবং গত 16 বছর আসলে তাদের প্রতি সম্মান রেখেই বলবো যে তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু মানুষ কিন্তু তাদের আন্দোলনে সাড়া দেয়নি। এবং তারা দলীয় আন্দোলন করেছে কিন্তু জনগণের আন্দোলন কিন্তু তারা গড়ে তুলতে পারেনি। মানুষ কেন সাড়া দেয়নি? কারণ মানুষ তাদের নেতৃত্বে কখনো আস্থা ছিল না। মানুষ তাদের নেতৃত্বে আস্থা ছিল না এই কারণে, কারণ মানুষ জানতো যে তারাও যদি ক্ষমতায় আসে দেশের আসলে মৌলিক কোনো পরিবর্তন হবে না। এখন ক্ষমতায় আসার পরে তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে এবং মানুষের কাছে এটা সুস্পষ্ট হচ্ছে। এবং এই কারণে 16 বছর ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল, তাদের নেতৃত্বের উপর মানুষের আস্থা ছিল না, তারা সেই একই গণবিরোধী কাজ আবারও করছে। ফলে আমরা সংসদে সমাধান চেয়েছিলাম, সংসদে যেহেতু উপযুক্ত সমাধান আমরা পাচ্ছি না, ফলে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হচ্ছে। আমরা এখনো আশা করব যাতে সংসদে এর উপযুক্ত পরিবেশ প্রতিকার তৈরি করা হয়, সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হয় এবং অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হয়। আমরা চাই না দেশের সামনের বিএনপি বা সরকার যেটা বুঝতেছে না যে সামনে যে অর্থনৈতিক মন্দা আসতেছে, সেই জায়গায় সরকারের উপর যদি ন্যূনতম আস্থা জনগণের না থাকে, বিরোধী দলগুলো না থাকে, এই সরকার এই বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। কারণ সামনে ব্যাপক অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের জন্য আসতেছে, আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলতেছে। সংসদের পর এবার রাজপথে উত্তাপ ছড়াতে চায় বিরোধী দল। বিষয়টিকে কিভাবে দেখছে বিএনপি? প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী মনে করেন 72-এর সংবিধান বাতিলে বিরোধীদের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত। একজন বিশ্লেষক মনে করেন এখনই বিরোধী দলের রাজপথে নামা ঠিক হয়নি। মাহিলা ইসলামের প্রতিবেদন। নতুন সংসদ শুরুর দিন থেকেই জুলাই সনদ ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে অধিবেশনে উত্তাপ ছড়িয়েছেন বিরোধী জোটের সংসদ সদস্যরা। গ্রহণ করেছিলেন। একই সঙ্গে বারবার হুমকি দেওয়ার পর শনিবার রাজপথে কর্মসূচি করছে বিরোধী 11 দলীয় জোট। সংসদ শুরুর 1 মাস না হতেই বিরোধীদের এমন কর্মসূচিতে কিভাবে দেখছে বিএনপি? দলটির নেতা এবং প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক উপদেষ্টা বলছেন যে ইস্যুতে এই আন্দোলন তার মধ্যে বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্য পরিণত হবে। আপনার একটা রক্তস্নাত স্বাধীনতা যুদ্ধ, এত মানুষের জীবন দিয়ে অর্জিত একটা সংবিধান আছে। হ্যাঁ, সংবিধানের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেটা তো সংশোধন হওয়ার তো একটা স্পেস আছে, সেটারও একটা সাংবিধানিক আইন আছে, সেই অনুযায়ী এটা সংশোধিত হয়েছে। এই সংবিধানই মানি না, তারা তো বুঝতে হবে যে আরেক পরাজিত শক্তি, যারা 71-এ পরাজিত শক্তি, তারা এর ভেতর দিয়ে তাদের কোনো ইচ্ছা পূরণ বা প্রতিশোধ নেওয়ার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে। বিরোধীদের এই আন্দোলনের কারণে পরাজিত ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা রুহুল কবির রিজভীর। আমারটাই মানতে হবে, আমি যেটা বলছি সেটাই ঠিক, এর বাইরে আমি কিছু মানবো না, না হলে আমি চলে গেলাম। এইটা করতে গেলে পরে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে, কারণ গণতন্ত্র বিরোধী শক্তিতে চুপ করে নেই, তাদের আশ্রয় আছে, শেল্টার আছে, তাদের অর্থ আছে, বৃত্ত আছে, তারা সবকিছু নিয়ে অপেক্ষা করছে। নতুন সংসদের অধিবেশন শুরুর 1 মাসও হয়নি, প্রথম অধিবেশন থেকেই সংসদের পাশাপাশি বিরোধীদের রাজপথে যাওয়াকে সঠিক মনে করছেন না এই বিশ্লেষক। ঈদের আগে কয়েকটা সেশন হয়েছে, ঈদের পরে সেশন শুরু হয়েছে। এই সিচুয়েশনে এই এত তাড়াতাড়ি বিষয়গুলোকে যদি আমরা সংসদের বাইরে নিয়ে যাই, এটি আমি মনে করি এটি কাঙ্ক্ষিত না। আরও রাজনৈতিক আলোচনা দরকার। প্রয়োজনে আমি যেটা মনে করি যে সংসদে যদি সমাধান না করা যায় তাহলে আপনারা রাজনৈতিক আলোচনা করেন। তবে জুলাই সনদ ইস্যুতে সরকার দলের এক সদস্যের আনা মুলতবি প্রস্তাবের উপর রবিবার সংসদে আলোচনার দিন নির্ধারণ করেছেন স্পিকার। হাসিনা সরকারের মতো তারেক সরকার একই ফাঁদে আটকা। দর্শক, পুরনো বৃত্ত থেকে বাংলাদেশ বের হতে পারল না।
কোন সেই ফাঁদ, কোন মহাশক্তি হাসিনা সরকারকেও পর্দার অন্তরাল থেকে প্রভাবিত করেছে, চালিত করেছে, এবং কোন মহাশক্তি তারেক সরকারকেও পর্দার অন্তরাল থেকে প্রভাবিত করছে এবং নিয়ন্ত্রণ করছে। দর্শক, একের পর এক প্রতিনিয়ত ঘটনা ঘটে চলছে, এমনকি ইউনূস সরকারও। আমি দুইটি বিষয় নিয়ে কথা বলবো, একটা নতুন একটা পুরনো। নতুনটা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার, এবং আরেকটা হচ্ছে সাংবাদিক সাগররুনি দম্পতি হত্যাকাণ্ডের বিচার। দর্শক, সাগররুনি কিংবা শরীফ ওসমান হাদি কারো হত্যাকাণ্ডের বিচারে কোনো কুল কিনারা বের করা কোনো সরকারের পক্ষে সম্ভব নয়, কারণ একই এবং হত্যার সাথে জড়িত লোকও একই। দর্শক, কাছাকাছি সময় দুইটা খবর আমাদের সামনে আসলো যে সাগররুনি হত্যাকাণ্ডের তদন্তের চার্জশিটের ডেট সম্ভবত 125 বারের মতো আবার পেছালো। পৃথিবীতে এরকম ঘটনা আছে কিনা যে কোনো একটা হত্যাকাণ্ডের তদন্তের প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছালো, এরকম 150 বারের মতো হয়ে যায়? পৃথিবীতে এটা নজিরবিহীন। এর মানে রাজধানীতে স্পর্শকতার এবং গুরুত্বপূর্ণ দুইজন সাংবাদিককে হত্যা করলো, যাদের হাতে মিডিয়ার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ ফুটেজ ছিল। কয়েক যুগ পেরিয়ে গেল, অথচ সেই হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা কেউ বের করতে পারলো না। এখন যেহেতু হাসিনা সরকার নিজেই এর সাথে জড়িত ছিল, হাসিনা সরকারের পারপাস সার্ভ করতেই সাগররুনিকে হত্যা করা হয়েছে, এই জন্যে ইটস ভেরি সিম্পল যে হাসিনা এই হত্যার রহস্য উদ্ঘাটন করবে না। যদিও এখানে জজমিয়া নাটক বা কোনো একটা নাটক সাজাতে পারতো, বাট সেদিকে যায়নি, কোনো কুল কিনারাই বের করছে না। ঠিক আছে, কিন্তু ইউনূস সরকার তো অন্যরকমের সরকার ছিল। ইউনূস সরকার তো পারার কথা ছিল, কিন্তু না, ইউনূস সরকারও পারেনি। এরপরে তারেক সরকার এসেছে, তারা কিছু কাজ করছে, যেমন 111-এর কুশীলবদের ধরছে, গ্রেপ্তার করছে, 111-এর ভিলেনদের জেলে ঢুকাচ্ছে, সাবেক ডিজিএফআই মহাপরিচালককে ধরতে পেরেছে। সাবেক ডিজিএফআই কোনো মহাপরিচালককে জেলে ঢুকানো ইটস ভেরি টাফ। এটা করেছে তারেক সরকার, করছে, রিমান্ডে আছে। কিন্তু তারপরও সাগররুনি হত্যাকাণ্ডের হত্যাকারীদের কুল কিনারা উদ্ঘাটন করা তারেক সরকারের পক্ষে সম্ভব নয়, কারণ নতুনভাবে আবার গতকালকের খবর তদন্ত প্রতিবেদনের ডেট পেয়েছিল। একবার শিশির মনিরের উদ্যোগ নিয়েছিল ইউনূস সরকার আসার পর যে না, এবার একটা কিছু হবে, কিন্তু দেখা গেছে যে কিছুই হয় না, মানে কেউ পারে না। শিশির মনিরাও আদালতের দ্বারস্থ হয়ে এর কোনো কুল কিনারা, তদন্ত প্রতিবেদন কোনো কিছুই বের করতে পারেন না কারো মাধ্যমে। এক মহাশক্তি পর্দার অন্তরাল থেকে এমন খেলা খেলছে যে কারো কিছু করার থাকে না। তো দর্শক, একই কারণ এখন শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডেরও সেম, যে প্রথম একটা ভুংবাং তদন্ত প্রতিবেদন দিয়েছিল, এটাকে গ্রহণ করেনি ইউনূস সরকার আমলেই। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, শুরু থেকেই আমি বলে আসছি, একবার নয়, দুবার নয়, অসংখ্যবার মন্তব্য করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন এমন নির্লজ্জ এবং লোভী প্রকৃতির কোনো মানুষ এই মুহূর্তে পৃথিবীর আর কোথাও রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হিসেবে খুঁজে পাওয়া যাবে না। মানে এত কম সময়ের মধ্যে এত দ্রুত পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সম্ভবত এত সুযোগ সুবিধা ভোগ করেননি, এত আখের গুছিয়ে নেননি। কালের কণ্ঠে আজ বৃহস্পতিবার কিসের দেশ নিজেরটা আগে শিরোনামে যে নিউজটা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে তার বিভিন্ন অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, অনৈতিকভাবে অনেক কিছু আদায় করে নেওয়ার প্রসঙ্গে যেসব তথ্য আমাদের সামনে এসেছে, এগুলো যদিও নতুন কিছু নয়, তবে এই রিপোর্টের বিশেষত্ব হচ্ছে প্রতিষ্ঠানটি কালের কণ্ঠ গুচ্ছ আকারে অনেক কিছুই সাজিয়েছে। এটি এই রিপোর্টের বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য বলতে বিশেষত্ব, এবং কোনো কোনো তথ্যের ক্ষেত্রে ভিতরের আরও গভীরের তথ্য আমাদের সামনে নিয়ে এসেছে। এতে করে কি হয়েছে? এতে করে অন্তত একটা ভালো কাজ হয়েছে, লাভ হয়েছে, যে ইউনূস নামের এই ভদ্রলোকের মুখোশ খুলে ফেলার বিষয়ে অনেকের জন্যই সহজ হয়ে উঠেছে। আর রিপোর্টটি নিঃসন্দেহে অনেকটা বিস্ফোরণ ঘটিয়েছে। এই কারণেই বোঝা যায়, এই রিপোর্টটি প্রকাশের পরপরই আমরা দেখলাম যে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রিপোর্টের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গরা, মানে সেটি সাবেক উপদেষ্টা থেকে শুরু করে তার কাছ থেকে নানানভাবে অনৈতিক সুযোগ সুবিধা ভোগকারী, তার মধ্যে কোনো কোনো গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন, মানে কুখ্যাত বিখ্যাত সাংবাদিকও আছেন, নানান পর্যায়ে মানুষরা আছেন, তারা তার পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন কালের কণ্ঠের বিরুদ্ধে। এই ভূখণ্ডে
এই যে তৃতীয় আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।